আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিএমএস এর প্রথম দিনের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, আমি শুরু করছি। সবাই এখনো জয়েন করেনি, একটু ওয়েট করছি। মাহমুদ ভাই, ক্যামেরা বন্ধ করেন। মাহমুদ ভাই, ও মাহমুদ ভাই, someone call him. না না, মাহমুদ ভাই কি বলছি। এ মাহমুদ ভাই, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। এ মাহমুদ ভাই, ভাই ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা, আমরা আমাদের জার্নি শুরু করি। এখনো সবাই জয়েন দেয়নি। গ্রুপে একটুখানি আবার একটু মেনশন করেন, মিস্টার তুহিন এবং যারা আছেন সবাই একটু মেনশন করেন জয়েন হওয়ার জন্য সবাইকে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। Okay. তো সবাই দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি শুরু করি আমাদের বিএমএস এর ডে ওয়ান এর সেকেন্ড পার্টে। সবাইকে স্বাগতম। আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার আগে প্রোগ্রামের সিকিউরিটিটা আগে প্রজেক্টটা একটু বোঝানোর চেষ্টা করি। প্রজেক্টটা বুঝতে হইলে আমাদের মেশিনারিজ সম্পর্কে একটু বুঝতে হবে। এইচভিএসি এর ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? Heating, ventilation and air conditioning. Heating, ventilation and air conditioning. So heating, ventilation, air conditioning এর অনেকগুলো মেশিনারিজ আছে। তার মধ্যে একটা হলো চিলার, আর এটা হলো AHU, বয়লার, FCU, ভ্যাব, ক্যাব, আরো অনেকগুলো মেশিনারিজ আছে। ওকে, তো চিলার জেনারেলি এই মেশিনটা কি করে? চিল্ড ওয়াটার প্রডিউস করে। চিল্ড মানে ঠান্ডা, কোল্ড ওয়াটার প্রডিউস করে এই মেশিনটা। আর এইচইউ হলো, এর ফুল মিনিং হলো এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট মানে বাতাসকে নিয়ন্ত্রণ করার একটা ইউনিট। বয়লার মানে কি? হিট ওয়াটার বা স্টিম জেনারেট করে। এফসিও ফ্যান কয়েল ইউনিট, এটাও ওয়ান কাইন্ডস অফ এয়ার হ্যান্ডলিং ইউনিটের মতো। ভ্যাব হলো ভেরিয়েবল এয়ার ভলিউম। আমি যদি প্রত্যেকটা জায়গায় সেম পরিমাণের টেম্পারেচারকে বজায় রাখতে চাই বা সেম পরিমাণ মানে ভেরিয়েবল ভাবে, ধরেন এই রুমে এই পরিমাণ টেম্পারেচার, অন্য পরিমাণ এয়ারের প্রেসার দিতে যাচ্ছি,
ইয়ার রাখতে যাচ্ছে, আরেকটা রুমে অন্যরকম রাখতে হবে, তাহলে আমার লাগবে। আর ক্যাব হলো কনস্ট্যান্ট এয়ার ভলিউম, CAV। কনস্ট্যান্ট যদি এই রুমে এই পরিমাণই যাবে সেটা আমি নির্দিষ্ট করা চলে। তো জেনারেলি HVAC বা HVAC মেশিনারিজকে মেইনলি BMS করা হয়। এর বাইরে HVAC এর বাইরে আরো অনেক মেশিনারিজ আছে, সাবস্টেশন হইতে পারে, যেগুলো অলরেডি আমরা আগে আলোচনা করেছি। তো HVAC এর একটা মেশিন যেটার নাম হলো AHU, যেটাও একটু সংক্ষেপে একটু বলছিলাম আগে। এই মেশিনটা যদি বাইরে থেকে দেখতে চাই, মানে দেখি কেমন দেখতে, এটা দেখতে একটা বক্সের মতো, দেখেন এটা দেখতে একটা বক্সের মতো, দেখেছেন? এদিকে দেখেন, এই পিকচারটা দেখে দেখেন, একটা বক্সের মতো, ঠিক না? মানে বাইরে থেকে পুরাটা একটা বক্স এরকম মনে হবে। তার সাথে অনেকগুলো পাইপ কানেক্টেড, এগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো পাইপ কানেক্টেড দেখা যাচ্ছে। বা এটাও একটা HU, এটাও একটা HU। HU আবার বড় সাইজেরও আছে, ছোট সাইজেরও আছে। যেমন এটা অনেক বড় সাইজের একটা HU, যেটা আমরা এখানে দেখতেছি। এটাও HU, এটাও HU, এটাও একটা HU, তারপরে এটাও একটা HU। এখানে অনেকগুলো দেখেন, এই মেশিনের উপরে অনেকগুলো হোল আছে দেখছেন, বা অনেকগুলা অবজেক্ট লাগানো আছে দেখছেন, ডোরের মতো আছে, মানে ডোরের হাতলের মতো দেখা যাচ্ছে তো না? তো যদি আমি এটাকে একটু জানি, যদি ড্র করি এই চুটাকে, সরি একটু যদি ড্র করি, এটার বাইরে থেকে কাভার আছে, বাট ভিতরেটা ড্র করতেছে। এর ভিতরে একটা ফ্যান থাকে, ফ্যান। এর একটা ইনলেট থাকে, এটাকে বলতেছি ইনলেট। আর এটা কি? আউটলেট। এই মেশিনটা বসানো হয় ম্যাক্সিমাম টাইমে রুফটপে, ছাদে। কারণ সে ছাদ থেকে বাতাস নিবে, ফ্রেশ বাতাস। সেই বাতাসটাকে নিয়ে এই ফ্যানের থ্রোতে বিভিন্ন রুমে পাঠাবে বা বিভিন্ন প্লেসে পাঠাবে। এমন বিষয় হলো, আমি কি বাইরে থেকে বাতাস নিয়ে পাঠালে হবে কিনা যদি কোয়েশ্চেন করি, বাইরে থেকে যদি আমি বাতাস নিয়ে পাঠাই সেটা হবে কিনা একটু বলেন তো। বাইরের বাতাসে তো ধুলোবালু থাকবে। তাহলে বাইরের বাতাসে আমার ধুলাবালু থাকবে, রাইট? ওকে, বাইরের বাতাসে ধুলাবালু থাকবে। সে যদি ধুলাবালুকে আটকাতে চাই, সেই মেশিনের ভিতরে একটা ফিল্টার থাকে, ফিল্টার, একটা ফিল্টার। আমরা অনেক এইচের ভিতরে দুইটা ফিল্টার থাকে, ঠিক আছে? একটা ফিল্টারের নাম হলো প্রি ফিল্টার, আর একটা ফিল্টারের নাম হলো ব্যাক ফিল্টার, ঠিক আছে? তাহলে সেই বাতাসটা যখন আসবে, এখানে ধুলাবালি আটকাবে, বিভিন্ন পার্টিকেল, সেম ভাবে এখানেও বিভিন্ন পার্টিকেল আটকাবে। ফাইনালি গিয়ে আমি একটা ফ্রেশ বাতাস পাবো না? ফ্রেশ এয়ার পাবো না? ওকে, সেই ফ্রেশ এয়ারটাকে যদি আমি পাঠাতে চাই রুমে, কারণ এটা আমি বসাই রুফটপে, আমার রুম হলো এক নম্বর ফ্লোরে, যদি পাঠাতে চাই 1 নম্বর ফ্লোরে, তাহলে একটা প্রেসার লাগবে না? লাগবে না? জি স্যার। তাহলে সেই ফ্যানটা আমার লাগতেছে একটা কারণ। সেম ভাবে এখন আমার রুমে শুধু বাতাস গেলে হবে কিনা? এখন তো বাইরে একটা টেম্পারেচার অনেক কম, আমার রুমে কি দরকার? ঠান্ডা বাতাস নাকি গরম বাতাস? প্রয়োজন অনুসারে ঠান্ডা বাতাস, গরম বাতাস। প্রয়োজনের তাগিদে, মানে এখন আমার বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে ধরে নিলাম 10°C, তার রুমে কেমন রাখা উচিত? 25। ঠিক না? একটু বেশি রাখা উচিত না? তাহলে আমার একটা হিটিং স্যার। কয়েল লাগবে। এখানে কি লাগবে? একটা হিটিং কয়েল। হিটিং কয়েল। ওকে, হিটিং কয়েল। এখন ধরেন আমার কুলিং দরকার, তখন আমার কি লাগবে? একটা কুলিং কয়েল।
কুলিং কয়েল। এতটুকু কি বোঝা গেছে কি? জি স্যার। তাহলে মেশিনটা দেখতে কেমন? যদি ভিতর থেকে দেখতে চাই তাহলে আমি একটা স্লাইড ওপেন করতে হবে। মেশিনটা দেখেন এরকম, এক পাশে আরেক পাশে কি ইনলেট, এক পাশে আউটলেট। দেখেন এটা আউটলেট, ওই পাশে হলো কি ইনলেট। মেশিনটার ভিতরে কি এভাবে করে কি ফ্যান থাকে, হিটিং কয়েল থাকে, কুলিং কয়েল থাকে, প্রি ফিল্টার থাকে, ব্যাক ফিল্টার থাকে, ঠিক আছে, ভিতরে থাকে। এখন আমি যদি একটু ইয়াতে চলে যাই, সরি এটা ক্লোজ করি, এটাও ক্লোজ করি, আমি চলে যাচ্ছি সফটওয়্যারে। এবার জিনিসটাকে একটুখানি ছোট করি এটাকে, ওকে। মনে করি এটা আমার একটা বিল্ডিং, এই বিল্ডিং এ এই রুমে আমি আছি। এই রুমে আমার একটা এইচইউ বসাইলাম, কি এইচইউ, বা জিনিসটাকে আমি আরেকটু সহজ করে রাখি, আপনাদের জন্য বড় করে রাখি, সেই রুমটাই ধরলাম আমি এটা, ওকে। তাহলে এখানে আমি বসাইছি কি একটা এইচইউ, সেখানে কি আছে, একটা ফ্যান আছে, রাইট, একটা ফ্যান আছে, তারপরে কি আছে, একটা হিটিং কয়েল, আর এটা কি আছে, কুলিং কয়েল, সামনে কি আছে, ফিল্টার, রাইট, প্রি ফিল্টার, আর এটা কি ব্যাক ফিল্টার। এখন আমার একটা মিনিট, আমি কালারটা একটু চেঞ্জ করি। আমার বাইরের টেম্পারেচার ধরে নিলাম 10 ডিগ্রি সেলসিয়াস। বাইরে আমার একটা টেম্পারেচার সেন্সর বসাইছি, যেটার নাম হলো কি আউটডোর টেম্পারেচার। আউটডোর টেম্পারেচার সেন্সর মানে বাইরের কত টেম্পারেচার সেই সেন্সরটা মেজার করতেছে। বাইরে যদি আমার 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমার রুমের টেম্পারেচার কত হওয়া উচিত? 20 থেকে 24। আমার তাহলে 20 থেকে 24, আমি ধরে নিলাম রুমের টেম্পারেচার আমার দরকার কত, 24 ডিগ্রি সেলসিয়াস আমার দরকার, মানে আমার সেট পয়েন্ট, মানে আমার এটা দরকার, ঠিক আছে। বাইরের টেম্পারেচার 10, তাহলে আমার রুমের টেম্পারেচার 24 দরকার, তাহলে এখানে আমার একটা সেন্সর লাগাইতে হবে না রুমের টেম্পারেচার মেজার করার জন্য, রাইট। তাহলে আমি সেখানে নাম দিলাম রুম টেম্পারেচার সেন্সর। তাহলে আমার রুম টেম্পারেচার সেন্সরে মেজার করে পাইলাম কত, আমি ধরেন 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এই টেম্পারেচারটাকে যদি 24-এ আনতে চাই তাহলে আমার কি চালাইতে হবে, হিটিং কয়েল প্লাস ব্লোয়ার। ব্লোয়ার তো থাকবে, মানে ফ্যান থাকবে। ধরে নিলাম আমার রুমের টেম্পারেচার এখন 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার কি লাগবে, কুলিং কয়েল, কুলিং লাগবে। এখন আমি এই জিনিসটা প্রোগ্রামে লিখছি, এখন আমি চাচ্ছি ফুললি অটোমেটেড হবে, তাহলে আমার কি লাগবে, অটো, সব অটো হবে, মানে 24-এর মধ্যেই রাখবে, এর বেশিও উঠবে না, এর নিচেও অলওয়েজ নামবে না, অলওয়েজ 24-এর মধ্যে রাখবে। তখন আমার কি লাগবে, পিআইডি।
বুঝতে পেরেছেন? তাহলে এখন পর্যন্ত আমি কি কি পাইছি? এক নাম্বার পাইছি আমি একটা বাইরে আউট টেম্পারেচার বসাইছি, কি আউট সাইড টেম্পারেচার। এক নম্বর সেন্সর, এটা অ্যানালগ নাকি বাইনারি? অ্যানালগ। অ্যানালগ ইনপুট। 2 নাম্বার রুমে একটা বসাইছি সেন্সর, রুম টেম্পারেচার সেন্সর। এটা কি অ্যানালগ নাকি বাইনারি? অ্যানালগ স্যার। তারপর 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এগুলো সব হলো কি ইনপুট। এবার আউটপুটে আসি, এগুলো আপনারা লিখে রাখেন কারণ আমরা এখন ধরবো। আউটপুটে আমরা কি বসাইছি? একটা ফ্যান। ফ্যানটা কি ইনপুট নাকি আউটপুট? আউটপুট। কি আউটপুট? বাইনারি আউটপুট। 2 নাম্বার আমার কি একটা হিটিং কয়েল। হিটিং কয়েল অ্যানালগ নাকি বাইনারি? এটা ডিপেন্ড অন, এটাও কি অ্যানালগ আউটপুট হইতে পারে। কুলিং কয়েলে কি অ্যানালগ আউটপুট হইতে পারে। এতটুকু কি বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে আমার সেট পয়েন্ট কত দেওয়া আছে? আমার লাগবে কত? 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এখানে কিছু ক্রিয়েট করতে হবে। আমি আজকে ক্রিয়েট করে দেখাচ্ছি। নাম্বার 1 প্রোগ্রাম আপনারা পরে করবেন, আগে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আমি যে আমার সফটওয়্যারটা ওপেন করছি সার্ভারে, সেই সার্ভারে এখানে দেখেন আমার কিছু জিনিস অটো ক্রিয়েট করা আছে, যেমন EBC8, EBC7, EBC9, EBC4 এভাবে করে LNK, PAN, SUB, SUA, DES, DEB এভাবে করে অনেকগুলো অবজেক্ট। এগুলো হলো ডিফল্ট, ঠিক আছে, একদম ডিফল্ট থাকে। এখন একটা জিনিস আগে একটু ক্লিয়ার করি এই জায়গাটায়। ইনপুট একটা হলো অ্যানালগ ইনপুট, আর এটা কি বাইনারি ইনপুট। সেম ভাবে আউটপুট একটা হলো অ্যানালগ আউটপুট, আর এটা কি বাইনারি আউটপুট। তো এবং তার পাশাপাশি আরো একটা আছে মাল্টি স্টেট ইনপুট। ওকে, তো অ্যানালগ ইনপুট জেনারেলি যদি অ্যানালগ ইনপুট ক্রিয়েট করতে হয়, আমার এআই মানে অ্যানালগ ইনপুট, এমআই মানে মাল্টি স্টেট ইনপুট, বিআই মানে বাইনারি ইনপুট, এও মানে অ্যানালগ আউটপুট, বিও মানে বাইনারি আউটপুট। ওকে, এখন আমি যদি ধরেন একটা অ্যানালগ ইনপুট ক্রিয়েট করব, তাহলে দেখেন আমি একটা অ্যানালগ ইনপুট ক্রিয়েট করি। দেখেন ম্যানেজে গেলাম, এখানে একটা ম্যানেজ অপশন আছে, গেলাম ক্রিয়েট একটা অপশন আছে। আমার কি লাগবে? অ্যানালগ ইনপুট না? এখানে এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে, ড্রপ ডাউন, বা আমি এখানে লিখলাম অ্যানালগ ইনপুট, এআই দিলেও চলে আসবে। দেখেন এখানে এআই, ঠিক আছে, এটা অ্যানালগ ইনপুট চুজ করলাম। তারপরে এখানে কি অবজেক্ট নেই, অবজেক্ট কি ছিল? আউটডোর টেম্পারেচার না? আউটডোর টেম্পারেচার সেন্সর লিখলাম। আর এটা কি দেখেন AI1 প্রথম ইনপুট ওই কন্ট্রোলারে। কোন কন্ট্রোলার? যে কন্ট্রোলারটা আমি নিয়েছি, ধরেন এই কন্ট্রোলারটা আমি নিয়েছি অ্যাজ এক্সাম্পল। এই কন্ট্রোলারের প্রথম ইনপুটটা আমি নিয়েছি, চুজ করছি। এই যতগুলো ইনপুট আছে প্রথম ইনপুটটা আমি নিয়েছি, ঠিক আছে, এবং সেটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। দেখেন ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সাথে সাথে আমার আরেকটা উইন্ডো ক্রিয়েট হবে। দেখেন এই অ্যানালগ ইনপুটটা আমার কি কি কারণে নিচ্ছি বলেন তো? আউটডোর টেম্পারেচার কি পারপাসে? পারপাসটা কি বলেন? আউটডোর টেম্পারেচার আমার ভেতরের সাথে কম্পেয়ার করে আমার ইনডোরের টেম্পারেচারকে সেট করার জন্য, মানে টেম্পারেচারের জন্য না, বাট এখানে শো করতেছে কি পার্সেন্টেজে না? পার্সেন্টেজে শো করতেছে না? জি স্যার। জি জি তাহলে এটাকে টেম্পারেচারে কনভার্ট করতে হইলে এখানে একটা দেখেন সেন্সর টাইপ, কি টাইপের সেন্সর? সেটা কি আমরা এখানে সফটওয়্যার দিতে হচ্ছে, ঠিক আছে, এখানে কোনো কিছুই নাই, নিতে পারতেছি না। তাহলে আমি দেখি যদি অ্যানালগ ইনপুটকে যদি আমি
সেন্সরের টাইপটা দিতে চাই যে ও একটা টেম্পারেচার সেন্সর, তাহলে এখানে আমার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই অবজেক্টের নাম হলো কি এআইসি। কি বললাম? এআইসি। তাহলে এআইসি কিভাবে ক্রিয়েট করব? এখানে গেলাম আগের জায়গায়, এটাকে আবার মিনিমাইজ করলাম, দেখেন আবার ম্যানেজে গেলাম, ক্রিয়েটে গেলাম, এখানে গেলে অনেকগুলো পাবো, বাট আমি লিখে দিলেও হয়। দেখেন এআইসি লিখতেছি, এআইসি, দেখেন নিচে আসছে না এআইসি, অ্যানালগ ইনপুট কনফিগারেশন আসছে না? জি স্যার। এই আমি সিলেক্ট করলাম। তাহলে এটা কি টাইপের সেন্সর? এখানে আমি ধরেন এআইসি দিলাম, দিয়ে ক্রিয়েট করতেছি। দেখেন আগে ক্রিয়েট করিনি, আরেকটা অবজেক্ট, আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এখন এই উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে পার্সেন্টেজে দেখাচ্ছে, ঠিক আছে? বাট এখানে ইউনিটটা আপনি চুজ করবেন। আমারটা কি সেন্সর? টেম্পারেচার সেন্সর না? তাহলে কি আমি ডিগ্রি সেলসিয়াস চুজ করছি, মানে আমি ডিগ্রি সেলসিয়াসে দেখতে চাই। আর সেন্সরটা এগুলো বুঝবেন না, এগুলো এখন বুঝাতে চাই, যারা পিএলসি করছে তারা বুঝবে। এটা অ্যাজ ইট ইজ যা আছে আমি তাই রাখলাম। আমি এটাকে এখন সেভ দিলাম, সেভ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আমার এর আগে যে আমি অ্যানালগ সেন্সরটা ক্রিয়েট করছিলাম, তার উইন্ডোটা যদি এখন আমি দেখি, এখনো কিন্তু খালি, ঠিক না? এটাকে আমি একটা রিফ্রেশ দিই। এখন দেখেন এখানে কিন্তু ওই এআইসিটা আছে, দেখছেন এআইসি চলে আসছে না? চুজ করে দেখেন এখনো পার্সেন্টেজ। আমি এখন যখন সেভ দিলাম, এখানে দেখবেন এখন ডিগ্রি সেলসিয়াসে শো করতেছে, করতেছে না? ইয়েস অর নো? ইয়েস। করতেছে। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। এখন ইন্টেলিওয়েব সফটওয়্যারে গেলাম, গিয়ে দেখেন আমার আউটডোর টেম্পারেচার কত? 42.7 ডিগ্রি সেলসিয়াস। ডিফল্ট একটা কি দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এর আগে পার্সেন্টেজে দেখাইছিল। এখন আসেন আমার আরো একটা অ্যানালগ সেন্সর আছে না, সেটার নাম কি? ইনপুট স্যার, ঘরের ভিতরে যে টেম্পারেচার চেক করব সেটা স্যার। হ্যাঁ ভিতরে, তাহলে রুম টেম্পারেচার। তাহলে আমি লিখি রুম টেম্পারেচার সেন্সর, ওকে? সেটা আমি ক্রিয়েট করতেছি। আরেকটা তার উইন্ডো ক্রিয়েট হয়েছে। এখানে কি হিসেবে দেখাচ্ছে? পার্সেন্টেজে না? মানে দেখেন একটু এদিকে দেখেন, এটা পার্সেন্টেজে শো করতেছে না? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে আমার কি টেম্পারেচারে শো করাইতে হবে। তাহলে যাবো কোথায়? সেন্সর টাইপ, টাইপে গিয়ে ওই দেখেন আগে যেটা ক্রিয়েট করা আছে সেটা দিয়ে আমি করতে পারবো। আউটডোরটা কেটে দিলে ভালো হইতো, টেম্পারেচার এআইসি দিলে ভালো হইতো। সেভ দিলাম, দেখেন সেও এখন কি ডিগ্রিতে দেখাচ্ছে। তাহলে আমি দুইটা এখন কি ক্রিয়েট করে নিলাম, দুইটাই ডিগ্রিতে দেখাচ্ছে। আর আমার আউটপুট হিসেবে কি ছিল বলেন তো? বলেন তো আউটপুট হিসেবে কি ছিল? হিটিং কয়েল, একটা ফ্যান নাম্বার 1। তাহলে আমি একটা ফ্যান ওপেন Fan. করি, বাইনারি আউটপুট না বিও, এই বাইনারি আউটপুট চলে আসলো। এবং সেখানে নাম দিই ফ্যান। কি ফ্যান? এইচইউ ফ্যান, ঠিক আছে? ক্রিয়েট করলাম, তাও নতুন উইন্ডো ক্রিয়েট হয়েছে আমাদের। ওকে গেল। তাহলে ধরে নিলাম এখন প্রোগ্রাম করব আমি। তাহলে প্রোগ্রামের জন্য আপনার একটা ব্লক ক্রিয়েট করতে হবে, শুরুতে বলছিলাম। তাহলে প্রোগ্রাম খুঁজবো কি দিয়ে? নিচে যদি যাই দেখেন এখানে প্রোগ্রাম লেখা আছে পিজি। তাহলে আমি যদি শুধু পিজি লিখি চলে আসবে, দেখেন পিজি চলে আসছে না? ক্রিয়েট করলাম এবং এইটার নাম দেই মেইন প্রোগ্রাম ব্লক, মেইন প্রোগ্রাম ব্লক ক্রিয়েট করলাম। প্রোগ্রাম ব্লক একটা ক্রিয়েট হয়ে গেল। আমি এটা আলাদা উইন্ডোতে নিয়ে যাই কাজের সুবিধার্থে। দুইটা আলাদা উইন্ডোতে নিয়ে গেলাম। তাহলে আমার কি মেইন প্রোগ্রাম ব্লক
আমার এখানে আছে, আর এখানে কি আমার অবজেক্ট গুলো দেখা যাচ্ছে, ঠিক না? একটা কি প্রোগ্রাম, এইচইউ ফ্যান, রুম টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার দেখা যাচ্ছে তো না? আর এটা জি কি স্যার আমার দেখা যাচ্ছে। প্রোগ্রামিং ব্লক। আগে আমি একটু দেখাই প্রোগ্রামিংটা, তাহলে আরো সহজ হবে আপনাদের জন্য, বুঝতে সহজ হবে। এখানে দেখেন প্রোগ্রামটা এখন রান মোডে আছে এবং রানিং অবস্থায় আছে, এখানে দেওয়া আছে। হেল্প মানে প্রোগ্রামটাকে যদি বন্ধ করে রাখতে চান, আর প্রোগ্রাম রানিং। এখানে দেখেন জুম, জুম আউট, জুম, জুম আউট। এখানে ডু আনডু, রিডো আনডু। যদি জুম কোনো অবজেক্ট খুঁজে পেতে চান, অটো কোড কারেকশন, এগুলো এখন বলতেছে। তাহলে প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করেন। প্রোগ্রামের সিকোয়েন্স কি? ধরেন যদি টেম্পারেচার, রুম টেম্পারেচার যদি 30 ডিগ্রির উপরে হয়, বুঝলেন, রুম টেম্পারেচার যদি 30 ডিগ্রির উপরে হয় তখন ফ্যান স্টার্ট হবে। সিকোয়েন্স কি বললাম বলেন, সিকোয়েন্স কি? রুম টেম্পারেচার যদি 30 ডিগ্রির উপরে হয় তখন ফ্যান স্টার্ট হবে। ফ্যান তাহলে দেখেন যদি হয়, তাহলে আমি লিখি ইফ, ছোট দেখা যাচ্ছে একটু বড় করতেছি, ইফ রুম টেম্পারেচার, না রুম টেম্পারেচারের ইনপুট কোনটা বলেন তো, এটা কি, কত নম্বর ইনপুট? অ্যানালগ ইনপুট 2। ইনপুট 2, তাহলে AI2 যদি 30 ডিগ্রির উপর হয় তাহলে গ্রেটার দেন 30 ডিগ্রি সেলসিয়াস। দেন কি লিখছি, যদি রুম টেম্পারেচার 30 ডিগ্রির উপরে হয় কি হবে, দেন কি হবে, কি হবে বলেন? ফ্যান অন, ফ্যান অন হবে। তাহলে ফ্যানের অ্যাড্রেস কত? BO1, লিও D0 BO1 ইকুয়াল দিলাম, দিয়ে আমি এরপরে এলস, মানে যদি 30 ডিগ্রি উপরে হয় এটা অন হবে, যদি না হয়, এলস মানে কি, যদি এটা না হয় তাহলে ফ্যান কি হবে, অফ হবে। বন্ধ থাকবে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে কিনা? এবার জি দেখেন, স্যার। এবার দেখেন আমি এই যে অ্যাড্রেস লিস্ট, মুডে যদি ক্লিক করি, দেখেন মুডে ক্লিক করছি, মুডে ক্লিক করছি, দেখেন আমার রেফারেন্স যে নামে ক্রিয়েট করছি সেই নামটা চলে আসছে না? এবং কি এইচইউ ফ্যান ইকুয়াল অন, মানে এইচইউ ফ্যান, সরি এটার নাম তো 1। তো দেখেন যদি রুম টেম্পারেচার 30 ডিগ্রি উপরে হয় ফ্যান অন হবে, না যদি না হয় তাহলে ফ্যান কি হবে, অফ হবে। এতটুকু কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, জি এবার স্যার। প্রোগ্রাম জি, স্যার। চেক করতে হইলে এখানে ভ্যালিডেট ক্লিক করতে হবে। ভ্যালিডেট ক্লিক করলাম, দেখা যাচ্ছে প্রোগ্রামে কোনো ইরর নাই, এখানে একটা টিক মার্ক দেখা যাচ্ছে, প্রোগ্রামে কোনো ইরর নাই। এবার আমি প্রোগ্রামটাকে সেভ করব, সেভ করলাম। তাহলে দেখেন আমার রুম টেম্পারেচার কত এখন এখানে বলেন? 0 ফ্যান অফ, ফ্যান অফ। তাহলে দেখেন সেম জিনিসটাই এখন আমার এখানে একটা রেফারেন্স হিসেবে দেখাচ্ছে, এদিকে দেখেন ওই দুটো অবজেক্ট এখানে শো করতেছে না, যে দুটো অবজেক্ট আমি লিখছি প্রোগ্রামে ইউজ করছি, ফ্যান জি অফ, স্যার। টেম্পারেচার 0। এখন দেখেন আমি ম্যানুয়ালি তো এখন তো আমার কাছে ডিভাইসে তো আমি কানেক্ট করি নাই কোনো সেন্সর, বাট ম্যানুয়ালি চেক করতেছি প্রোগ্রামটা, মানে ম্যানুয়ালি টেম্পারেচার বাড়াচ্ছি। তাহলে ম্যানুয়ালি চুজ করলাম, এখানে ক্লিক করে ড্রপ ডাউনে দিলাম কত 29 ডিগ্রি, দিয়ে সেভ দিলাম। 29 ডিগ্রি হোক এটা, এই দেখেন 29 ডিগ্রি এখানে শো করতেছে না, এবং এখানে 29 ডিগ্রি আসছে না। ফ্যান কি অফ না? জি স্যার। ফ্যান কত হইলে অন হবে? 30 হলে। 30 এর উপরে 30 এর উপরে 30 হইলে তো হবে না, তাহলে আমি 30 দিয়ে দেখি হয় কিনা, সেভ দিলাম। অন হইছে তো, ওই অন হইছে, অন হয় নাই, অফ না এখনো? হ্যাঁ। Off।
এবার আমি 31 ডিগ্রি দিই, দেখি অন হয় কিনা। এই জায়গাও দেখি, এই জায়গাও দেখি। এই দেখেন অন হয়েছে না, এই জায়গাটা দেখেন, এবং এখানে অন হয়েছে না, অন হয়েছে। এখন আমি যদি আবার এটা কমাই, ধরেন 29 ডিগ্রি দিলাম, দেখেন সে আবার অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে না, এই জায়গায় দেখেন, এই জায়গাটা একটু ভ্যালু লেট করে দিচ্ছে, অফ হয়ে গেছে না। জি এখন দেখেন আবার অন করতে যাচ্ছি, দেখবেন আর অন হবে না। দেখেন না অন, হ্যাঁ অন হবে না। আমি ওকে অন করছি, দেখেন 31 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? অন হয়েছে, এদিকে দেখেন আমার মাউসের দিকে, অন হয়েছে না হয় না। না স্যার। তাহলে 1 মিনিট ওয়েট করি, দেখবেন 1 মিনিট পর সে অন হবে। কেন? কারণ এটা কি কন্ট্রোলারের সমস্যা কিনা? স্যার এখানে ডিলে টাইম দেওয়া আছে, হ্যাঁ ডিলে টাইম দেওয়া আছে 1 মিনিট। না, মোটরটা স্যার এখনো রানিং আছে স্যার, হুম, মোটর তো এখন লোডে হচ্ছে স্যার। হ্যাঁ এটা একটা সুন্দর পয়েন্ট, মোটর এখন লোডে আছে, এটা একটা সুন্দর পয়েন্ট। গুড, ভেরি গুড। এই দেখেন এখন অন হয়েছে, দেখছেন অন হয়েছে না হ্যাঁ স্যার অন অনেকক্ষণ হয়েছে। পর। আবার দেখেন আমি অফ করতেছি, 29 দিচ্ছি, এই দেখেন সাথে সাথে অফ হয়ে গেছে। এখনো দেখুন ভ্যালু দেখাবে অফ হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন এটা কিন্তু মেইন, এদিকে খেয়াল করেন, এখানে একটু লেট অফ হয়ে গেছে। আবার আমি অন করতেছি, দেখেন 31, সেম সিচুয়েশনটা আবার পাবো, 31 ডিগ্রি বাট মোটর অফ, 31 ডিগ্রি মোটর অফ। আবার দেখবেন 1 মিনিট পর সে আবার স্টার্ট হবে। কেন লেট কেন করতেছে? দেখি লেট হওয়ার একমাত্র কারণ এই কন্ট্রোলারটার মধ্যে এমন কোন ফাংশন আছে যে ফাংশনে আপনাকে করতে দিচ্ছে না। বাট অনেকে বলবে যে আপনার প্রোগ্রামে কোনো এরর আছে, না হয়তো কি আপনার ডিভাইস স্লো, এগুলো বলতে পারে, ঠিক না? তো আপনি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিতে যান, আপনি একটা মোটরকে চালাইছেন, চালায় বন্ধ করে আবার চালাইছেন সাথে সাথে, এভাবে কিন্তু হয় না। কারণ একটা ইন্ডাকশন মোটর যখন রান হয় তখন কি বন্ধ করবেন, তখন কি সে কিন্তু তার কি থাকবে, তার স্পিডে কিন্তু থাকবে, সে বন্ধ হইতে কিন্তু সময় নিবে, ঠিক না? হ্যাঁ নাকি না? জি 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 আর আমি তাকে বন্ধ করে আবার চালু করতেছি, আবার বন্ধ করে, দেখেন এখন কিন্তু চালু হয়েছে, দেখছেন? তাহলে এইটা মেশিনের জন্য ক্ষতি, মেকানিক্যালের জন্য ক্ষতি, যে কোনো সময় মেশিন ড্যামেজ হইতে পারে, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা থেকে যদি বাঁচার জন্য প্রোগ্রামে আমাকে মানে এই কন্ট্রোল আমাকে করতে দিচ্ছে না, করতে হলে কি করতে হবে? এই দেখেন আমি এই অবজেক্টটা যেটা বাইনারি আউটপুট, তাকে আমি একটু ওপেন করে দেখাই। ওপেন করলাম বাইনারি আউটপুটটা, দেখেন এটা একটা কি এইচইউ ফ্র্যাঙ্ক আউটপুট। এখানে লেখা আছে মিনিমাম অন টাইম কত? 0। মিনিমাম অফ টাইম কত? 1। আফটার ডু নট টার্ন অন নেক্সট আউটপুট লেখা আছে 5 সেকেন্ড। আমি যখন প্রোগ্রামের টেস্ট পারপাসে যদি আমি করি, এটাকে আমি 0 দিব, এটাকে আমি 0 দিব। যখন আমি ফিল্ডে প্রোগ্রাম আপলোড করব তখন আগের মতো দিয়ে দিতে হবে, নাহলে কি আপনার মেশিনের ক্ষতি হইতে পারে। কারণ এইচভ্যাক মেশিন গুলাতে সাথে সাথে ধুম 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 করে অন অফ করে না। তাহলে এটা আমি সেভ দিলাম। এখন সেভ দিয়ে আমি এখন প্রোগ্রামটাকে আবার টেস্ট করি, এবার দেখি সাথে সাথে অন অফ হয় কিনা। দুইটা জায়গায় খেয়াল করবেন, আমি মার্ক করে দিচ্ছি, এই একটা জায়গা, আর এটা কোনটা, এই জায়গাটাও খেয়াল করবেন। ওকে, তাহলে দেখি আমরা এটা টেম্পারেচারটা এখন কই কমাচ্ছি, 29, সেভ দিলাম।
29 হয়েছে, দেখছেন অফ হয়ে গেছে না? অফ হয়ে গেছে। আবার দেখেন অন করতেছি, 31 দিলাম। এখন দেখবেন সাথে সাথে রেসপন্স করবে, সময় কিন্তু আর বেশি নিবে না। দেখেন 31 অন হয়ে গেছে, ঠিক না? অন হয়ে গেছে না? জি স্যার। আবার দেখেন 29 দিলাম, এখানে খেয়াল করবেন আগে, দেখছেন অফ হয়ে গেছে না? জি আবার দেখেন 31 দিলাম, এদিকে খেয়াল করবেন, অনেক এই দেখেন এইদিকে আগে হয়েছে, দেখেন অন হয়ে গেছে না? হয়ে গেছে। তো স্যার তুহিন ভাই এখনো আপনি কিন্তু আছেন? 2-3 সেকেন্ড ডিলে করতেছে। না না, 2-3 সেকেন্ড ডিলে করতেছে না, আউটপুট এখন দেখাচ্ছে সরাসরি, দেখলে বুঝবেন না। তুহিন ভাই আপনি আপনার ক্যামেরাটা অন করেন। অবশ্যই এটা ডাটাবেস আপডেট হতে একটু সময় নিচ্ছে আর কি। তুহিন ভাই আপনার ক্যামেরাটা অন করেন। তুহিন ভাই আছেন? আছে স্যার, এই যে ক্যামেরা অন করতেছি। করেন। কোন কন্ট্রোলারটাতে যাবেন? কন্ট্রোলার লাস্টের দিকে, কন্ট্রোলার লাস্টে। শেষে। হ্যাঁ লাস্টে কি এবার এটা না, এর আগেরটা। 6 নাম্বার। আপনারা দেখতেছেন এই কন্ট্রোলারটা? দেখা যাচ্ছে একটা লাইট জ্বলতেছে, দেখা যাচ্ছে কিনা বলেন ওনার? এই যে গ্রিন কালারের লাইটটা। জি সবাই দেখতেছেন কিনা? এখন জি, স্যার। দেখেন এখানে দেখলে বুঝবেন আসলে কি লেট করতেছে কিনা। দেখেন 29 দিলাম, দিয়ে ওকে দিলাম, অফ হয়েছে ফিল্ডে? খেয়াল করেন নাই মনে হয় নাকি? জি স্যার, জি, সাথে অফ সাথে অফ হয়েছে হয়ে গেছে। সাথে সাথে। এই দেখেন আবার 31 দিলাম, সেভ দিলাম, অন হয়েছে সাথে সাথে ফিল্ডে? জি স্যার। জি স্যার। আবার দেখেন 29 দিলাম, দেখেন সাথে সাথে অফ হয়েছে? জি বন্ধ জি হয়েছে। স্যার। আবার দেখেন 31 দিলাম, এখনো দিয়ে নাই, সেভ দিলাম, অন হয়েছে সাথে সাথে? জি 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 তাহলে সাথে সাথেই হচ্ছে, মানে এখানে ডাটা আসতে, ডাটা চেঞ্জ হতে একটু সময় লাগবে, বাট ওইটা কিন্তু ফাস্ট হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এখন আমি একটা HMI তে যাই, তাহলে তুহিন ভাই ক্যামেরা রাখেন সাথে। ঠিক আছে। আমি একটা স্কাডা ডিজাইন করি, EMS ক্লাস দিয়ে সেভ করলাম, ক্লাস ডে 1 ওকে দিলাম। একটা ফ্যান নিলাম, ফ্যান দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর না? এবার আসেন ডাটা, এটা কি অন? দেখতেছো না? জি 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 স্যার। দেখেন, আমি ফিল তিনটা জায়গায় দেখেন, তুহিন ভাই আপনারটা ওপেন রাখেন, তিনটা জিনিস দেখেন একসাথে, ঠিক আছে? গ্রাফিক্যালি আমি আমার রুমে বসে দেখতেছি, এবং আমি এখান থেকে কি করতেছি, কমান্ড দিচ্ছি। কি দিলাম? 29 বন্ধ হওয়ার জন্য। দেখেন ফিল্ডারটা বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। বন্ধ হয়েছে। এটা ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা একটু সময় লাগতেছে, এটাকে কি সাইজিং করতে হবে, সাইজিং করলে ঠিক হয়ে যাবে। এও বন্ধ হয়ে গেছে না? জি স্যার। ও কিন্তু বন্ধ হয়ে যাবে, একটু এটা ঠিক করতে হবে আমাদের। সেম ভাবে দেখেন আমি আবার 31 দিলাম, দিই নাই এখনো, ক্লিক করতেছি, ক্লিক করলাম, ফিল্ড অন হয়ে গেছে, ও এখন অন হবে। আমি প্রিভিউতে দিলে ভালো হতো সবচেয়ে, ও অন হবে দেখবেন, কারণ এখানে ডাটার উপর বেস করে সময় নিচ্ছে। অন হয়েছে না? অন হয়েছে না?
জি স্যার হয়েছে। আবার অফ করতেছি, 29 দিলাম, অফ হবে। ওখানে অফ হয়ে গেছে ফিল্ডে, দেখেন টুইন বাইটটা বন্ধ হয়ে গেছে, আর এখানে কি এও বন্ধ হয়ে গেছে। তাহলে কি বুঝলাম, ফিল্ডে চলতেছে, আমি এখানে বসে মনিটরিং করতে পারতেছি না, চলতেছে কি চলতেছে না, পারতেছে কি পারতেছে না। জি স্যার। এখন টুইন ভাই আপনি টাইমার অন করে রাখেন। এবার দেখেন আমি আমার মোবাইল থেকেও এটাকে বন্ধ করবো এখন, ঠিক আছে? আমার ক্যামেরাটাকে আমি পিন করি, ওকে, আমি মোবাইলটা ওপেন করি, আমার মোবাইল দেখা যাচ্ছে তো না? ওকে, ওয়েট, দেখেন আমার মোবাইল, আমি মোবাইল থেকে করতেছি, কোনো জায়গায় কিছু করতেছি না। টুইন ভাই আপনি স্যার। একটু ধরে রাখবেন। আমি এখন দিচ্ছি দেখেন 31 ডিগ্রি, এখনো দিই নাই, ক্লিক করতেছি, দেখেন এই ক্লিক করলাম, মনে হয়েছে না? বুঝে নেই মনে হয়? জি স্যার হয়েছে। আবার দেখেন আমি ভ্যালু দিচ্ছি 29, এখনো দিই নাই, দেখেন আমি ক্লিক করতেছি, আমার মোবাইল হাত দিয়ে ক্লিক করতেছি, অফ হয়ে গেছে না? জি স্যার অফ হয়েছে। আবার দেখাচ্ছি, ধরেন দিলাম 40 ডিগ্রি, এই দেখেন এখনো ক্লিক করি নাই, ক্লিক করতেছি, এই দেখেন ক্লিক করতেছি আমি, এই ক্লিক করি নাই, মোবাইল দেখা যাচ্ছে না কেন? এই তো রেডি, 1 2 3, মনে হয়েছে না? অন হয়েছে। ঠিক আছে, তাহলে কি এই জিনিসটা আমি চাইলে এখান থেকে প্রোগ্রাম করতে পারতেছি, মোবাইল থেকেও পারতেছি, মোবাইলে চাইলে অনেক কিছু চেঞ্জ করা যাচ্ছে না? দেখেন মোবাইল থেকে আমি পুরো প্রোগ্রামটাকে ডিলিট করে দিচ্ছি এখন, দেখবেন এটা আর থাকবে না, প্রোগ্রাম আর কাজও করবে না। স্যার মোবাইলে কি গ্রাফিক্যালি দেখা যায় যে ফ্যান ঘুরতেছে? সব দেখা যাবে, প্রোগ্রাম করতে পারবেন, নট অনলি দ্যাট, প্রোগ্রাম সহ করতে পারবেন। কি মোবাইল কি অ্যাপের মাধ্যমে নাকি সফটওয়্যার? সার্ভারের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, সবকিছু। এবার আমি সেভ দিলাম, এখন আমি এটাকে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে বুঝবেন, রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কোনো প্রোগ্রাম নাই, দেখছেন? এখন দেখেন আমি প্রোগ্রাম লিখতেছি, আমি এখানে লিখতেছি, মোবাইলে লিখতেছি, ইফ এআই কত ছিল আমাদের, AI 2 গ্রেটার দেন, আমি দিলাম এবার একটু বেশি দিই, গ্রেটার দেন 40 ডিগ্রি সেলসিয়াস, then binary output 1 equal on, else binary output 1 equal off, and আমি দেখেন মোবাইলে প্রোগ্রাম করছি 40 ডিগ্রি, ঠিক আছে? মোবাইলে অলরেডি প্রোগ্রাম করে রাখছি আমি, এই মাত্র আমি প্রোগ্রামটা করছি, এই দেখেন এই আমার প্রোগ্রাম, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাচ্ছে না, পুরো সাদা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখেন অটো চলে আসছে না? হ্যাঁ জি স্যার। অটো চলে আসছে না? হ্যাঁ জি স্যার অটো চলে আসছে। স্যার আপনি প্রোগ্রামটা ডিলিট করার পরও কিন্তু ফ্যান ঘুরতেছিল স্যার। বুঝি নাই। প্রোগ্রামটা যখন ডিলিট করে দিচ্ছেন তারপরেও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি স্যার ফ্যান ঘুরতেছিল। ফ্যান ঘুরতেছিল কারণ আছে, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে হবে, বুঝলে তখন ক্লিয়ার হইতে পারবে না, ঠিক আছে? কারণ ওর ডিফল্ট যেটা রানিং ছিল সেটাকেই সে করতেছিল, ঠিক আছে? রানিং যেটা ছিল প্রোগ্রাম ডিলিট, বাট রানিং কি সে অন অবস্থায় আছে, এই জিনিসটা একটু ধরতে একটু সময় লাগবে। তাহলে ভ্যালিডেট দিয়ে আমি সেভ দিলাম। এখন আমি যাই আমার অবজেক্টে যাই,
রুম টেম্পারেচার যদি 40 ডিগ্রির উপরে হয়, আর আমার রুম টেম্পারেচার কত ডিগ্রি বলেন তো? 40 উপরে না? এবার আমি 40 উপরে দেই 41 ডিগ্রি, সেভ দিলাম। অন হয়েছে না? তাহলে বলেন প্রোগ্রামটা সহজ না একটুখানি? এখন দেখেন আমার একটা হিটিং কয়েল ছিল না, আমি একটা হিটিং কয়েল ক্রিয়েট করি, এটা কি অ্যানালগ আউটপুট, রাইট? কয়েল দিলাম, আর এটা ক্রিয়েট করি কুলিং কয়েল, কুলিং কয়েল। হিটিং কয়েলটা আবার একটু ক্রিয়েট করি, হিটিং কয়েলটা আবার ক্রিয়েট করি, হিটিং কয়েল, ক্রিয়েট করলাম। আর আমার সিকোয়েন্সে হলো দেখে যাই এখন, আমার সিকোয়েন্স আমি আরেকটা দিচ্ছি, ইফ রুম টেম্পারেচার 40, এটা সব বাদ দিলাম। এখন আমি আমার চাচ্ছি কি, শুরুতে বলছিলাম রুটিন এর কথা। হ্যাঁ তুইন ভাই, এখন আপনি একটু বন্ধ যান, আপনাকে আবার ডাকবো। ঠিক আছে। ওকে, এখন আমার যে ফ্যাক্টরি বা আমার যে ফার্মাসিউটিক্যাল বা আমার যে কমার্শিয়াল প্লে যেটা আছে, শপিং মল বা এয়ারপোর্ট যেটাই ধরি না কেন, ওইটার ওয়ার্কিং টাইম হলো, ওয়ার্কিং টাইম মানে কি, সকল মেশিনে প্রচুর মানুষের ভিড় থাকে বা ক্লায়েন্ট আসে বা মেশিন চলে, আমার 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময় আমার সকল মেশিন চলতে হয়। আর 6টার পর থেকে এবং 9টার আগে পর্যন্ত মেশিন কি থাকে, কয়েকটা মেশিন চলে শুধু। তাহলে আমি এটা প্রোগ্রামে লিখতে চাই, ঠিক আছে? তাহলে আমার কি করতে হচ্ছে, একটা রুটিন বানাইতে হচ্ছে। রুটিন মানে কি, একটা স্কেডিউল বানাইতে হচ্ছে, ঠিক না? যে এত থেকে এত একটা টাইমের মধ্যে মেশিন চলবে। তাহলে আমি ধরে নিলাম টাইমটা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কি আমার মেশিন চলে, ঠিক আছে? এরপরে মানুষ থাকে না, এরপর আমার মেশিন চলার দরকার নেই, মেশিন বন্ধ হয়ে যাবে হট। তাহলে আমি একটা রুটিন ক্রিয়েট করব, সেম এই জায়গায় যাব, নিচে গিয়ে দেখেন স্কেডিউল নামের একটা অপশন আছে, অবজেক্ট স্কেডিউল, শিডিউল, দেখছেন শিডিউল। আমি এখানে দিলাম ওয়ার্কিং টাইম, একটা নাম দিলাম আর কি বোঝার জন্য, সরি। একটা নাম দিলাম ওয়ার্কিং টাইম, দিয়ে ক্রিয়েট করলাম। দেখুন আমার এখানে একটা ক্যালেন্ডারের মতো একটা অপশন চলে আসবে। এই ক্যালেন্ডারে আমি একটা স্কেডিউল ক্রিয়েট করতেছি, বুঝতে হবে না এখন সব। এখানে আমি দিলাম টাইম, দিলাম এত থেকে এতটা পর্যন্ত আমার মেশিন চলে, সকাল 6টা থেকে রাত 10টা। 10টা মানে কি, 20টা মানে 10টায় তো না, 11টা 12টা না, 21টা মানে মনে হয় 10টা না স্যার 22। 22 স্যার। হ্যাঁ 22 নিলাম, 22 চুজ করলাম এবং দিনও সিলেক্ট করে দিলাম, রবিবার বন্ধ থাকে, ঠিক আছে? দিলাম, স্ক্রিপ্ট করে ক্লোজ দিলাম। দেখেন আমার একটা স্কেডিউল অবজেক্ট ক্রিয়েট হয়েছে, দেখছেন? ওয়ার্কিং টাইম, এটা এখন কি ওয়ার্কিং টাইম এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি একটুখানি একটা কাজ করতে হবে, তার আগে আমি আমার এই কন্ট্রোলারের রিয়েল টাইমটা সেট করে দিই।
রিয়েল টাইম সেট করে দিলাম। এখন আমি আসি এই জায়গায় প্রোগ্রামে। প্রোগ্রামে কি হবে আমার, যদি একটু বুঝাতে চাই, ধরেন যদি প্রোগ্রাম কি, যদি বাংলায় লিখতেছি, যদি ওয়ার্কিং টাইম এর মধ্যে থাকে, মানে ওয়ার্কিং টাইম যদি অন থাকে, তাহলে ফ্যান অন হবে, যদি না থাকে ফ্যান অফ থাকবে। ফ্যান অন হবে, সরি, ফ্যান অন হবে তো লিখলামই, যদি ফ্যান অন হওয়ার পর এবং টেম্পারেচার 30°C যদি হয়, মোর দেন দ্যাট, বা 25°C, আমি লিখি 25°C এর উপরে যদি হয়, ফ্যানও যদি অন থাকে এবং এবং টেম্পারেচারও যদি 25°C উপরে থাকে, তখন হিটিং কয়েল বা কুলিং কয়েল অন হবে। কি বললাম? তাহলে আমি জিনিসটা লিখি, দেখেন, যদি ইফ স্কেডিউল অন, দেন কি হবে, ফ্যান অন হবে, রাইট? নাহলে ফ্যান কি হবে, অফ থাকবে। প্রোগ্রামটা একটু বড় করে আপনাদের জন্য দেখার জন্য। তারপর প্রোগ্রামে কি বলছি, এরপরে সিকোয়েন্সে যদি ইফ বাইনারি আউটপুট 1, মানে ফ্যান অন এন্ড AI2 greater than 26°C, দেন কি হবে, হিটিং বাল্ব, সরি হিটিং না, কুলিং বাল্ব লিখি, A07 ইকুয়াল 100%, A07 ইকুয়াল 0। দেখেন, ভ্যালিডেট দিলাম, ছোট করি। কি প্রোগ্রামে কি লিখলাম বলেন তো? যদি এদিকে একটু বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা একটু দেখেন এদিকে। প্রোগ্রামে কি, যদি ওয়ার্কিং টাইম থাকে ফ্যান অন হয়ে যাবে অলওয়েজ, যদি না থাকে ফ্যান অফ হয়ে যাবে অন্য টাইমে যদি চলে যায়। এবং লেখছি যদি ফ্যান অন হয় এবং রুম টেম্পারেচার যদি 26°C উপরে হয়, তখন কি হবে, কুলিং কয়েল, ওই কুলিং কয়েল 100% ওপেন হয়ে যাবে, নাহলে কুলিং কয়েল কত হবে, বন্ধ হয়ে যাবে। এতটুকু কি বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি, এটা আপনি পড়তে পারতেছেন না, পড়লেও বুঝবেন না? খুবই সহজ না কথাগুলো? তাহলে দেখেন, আমার ওয়ার্কিং টাইম অন, ফ্যান আমার অন, এবং রুম টেম্পারেচার লিখছি 26° যদি উপরে হয়, 41° আছে, তাও কুলিং কত দেখাচ্ছে, আমার 0 দেখাচ্ছে, ঠিক না? ঠিক না? বাট এখানে কত দেখানোর কথা বলেন না, কত দেখানোর কথা? 100%। এখন 100% দেখাবে, দেখেন 100% দেখাইছে এখন? জি, এখন দেখাইছি স্যার। দেখাইছে, ওকে। এবার আমি ওয়ার্কিং টাইমটা বন্ধ করে দেই, দেখেন কোনো কারণে ওয়ার্কিং টাইম বন্ধ করে দিলাম। অন আছে স্যার। ওয়ার্কিং টাইম বন্ধ করছি নাকি অন করছি? অন করা আছে স্যার। অফ করি, ওয়ার্কিং টাইম অফ করলাম। এদিকে ফিডব্যাক গুলো দেখেন, চেঞ্জ হবে, দেখেন এদিকে চেঞ্জ হয়ে গেছে, অফ 0%। বাট টেম্পারেচার 40°-র উপরে আছে ঠিকই, বাট হিটারকে সেই অন করতেছে না। কেন? আমরা ছোটবেলায় পড়ছি না, অন গেট, অর গেট, এন্ড গেট। এখানে আমি এন্ড গেটের মধ্যে ফালাইছি। এন্ড গেট মানে কি, সরি, এন্ড গেট মানে কি বলেন তো?
মনে আছে কিনা? এ বি, এখানে কি হবে আমার রেজাল্ট বের হবে। যদি এ এর মান 0 হয়, বি এর মান 0 হয়, এখানে কত হবে? 1 0 0। এন্ড গেটের ক্ষেত্রে এখানে যদি 1 হয়, এখানে যদি 0 হয়, কত হবে? 0 0। এখানে যদি 0 হয়, এখানে যদি 1 হয়, এখানে কত হবে? 0 0। এখানে যদি 1 হয়, এখানে যদি 1 হয়, কত হবে? 1 1 না? দেখেন, ও 1 এবং ও কি ধরে নিলাম 40 আছে 1, তখনই কি অন হয়েছে। এখন আমার কি হয়েছে? আমার কিন্তু ও অফ না, তাহলে কি এখানে 0 না? 0 আর এখানে কত? 1। 1 এখানে কি সেই এটা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের সেই ডিএলডি তে করছিলাম ভার্সিটি থাকতে। তাহলে দেখেন আমি ওয়ার্কিং টাইম অন করলাম, ঠিক না? এখন আসেন আরেকটা কাজ করি। ধরেন জাস্ট এক্সাম্পল, ইফ কুলিং কয়েল মানে কি বলেন তো? অ্যানালগ আউটপুট 8 7 বা এটা না, 7 আমি আউটপুট ক্রিয়েট করি আপনাদের জন্য, তাহলে বোঝার জন্য আরো ভালো হবে। অ্যালার্ম, তাহলে এখন প্রোগ্রাম করতেছি, যদি HU ফ্যান মানে অ্যানালগ বাইনারি আউটপুট 1 ইকুয়াল on for 1 minute, then binary output 2 equal on, or binary output 2 equal off। মানে এখানে আমি কি বললাম? যদি বাইনারি আউটপুট 1 অন ফর 1 মিনিট, তখন কি কি হবে? একটা অ্যালার্ম অন হবে। এই দেখেন অ্যালার্ম কোথায়? অ্যালার্ম এখন অফ। 1 মিনিট ধরে কি করবে? চেক করবে। এখন প্রোগ্রামে একটুখানি এরর আছে। ওকে, দাঁড়ান, আমি আবার লিখতেছি। HU মানে বাইনারি আউটপুট 1 ইকুয়াল on for 1 minute. And let me check first of all. Still now it has little bit error. Okay. স্যার অনের পরে কি স্পেস হবে? না, wait. Let me check. Off for 1 minute. তাহলে দেখেন আমরা 1 মিনিট ওয়েট করি, দেখেন সে এখন অন হবে। 1 মিনিট দিছি আমি। প্রোগ্রামিং গুলো অনেক সহজ না? বা এই প্রোগ্রামিং এর গ্রামার শিখতে হবে, যেভাবে সেভাবে লিখলে হবে না। এখন পর্যন্ত যা দেখাচ্ছে খুবই সহজ। এই প্রোগ্রামিং এর নাম কি? এটা হলো GCL প্লাস, এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। স্যার এটার সাথে মনে হচ্ছে ওই যে সি প্রোগ্রামের বেসিকটা কিছুটা মিল আছে। কিছুটা আমরা ধরতে পারি, বলতে পারেন যে হ্যাঁ সি প্রোগ্রামের মতো লেখা, ইফ যেগুলো আমরা করছিলাম ওটার মতো লেখা। আসলে বাস্তবে কিন্তু ওরকম না, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। দেখেন অন হয়েছে না এখন অ্যালার্ম? অন হয়েছে। হয়েছে না? হুম। আপনারা বুঝতে পারছেন? এটা হলো ওয়ান কাইন্ডস অফ, এটা হলো পুরোটা মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ।
যেমন মেশিন আমার আমার ভাষা করতেছে, আমি যেভাবে লিখছি সেভাবে মেশিন করতেছে, বুঝতে পারছেন? লো লেভেল হইলে তাকে পরে তার মেশিনকে বুঝাই দিলে আমার অনেক কোডিং করতে হতো, এত কোডিং কিন্তু এখানে নাই, খুবই শর্টকাট কোডিং না, যেভাবে লিখছে সেভাবে মেশিন বুঝে নিচ্ছে। তাহলে এখন পর্যন্ত আপনারা এই জিনিসটা কতটুকু বুঝেছেন একটু বলেন। আমি ধরেন আগে ডিসপ্লে পুরোটা একটু ওপেন করি, এখন পর্যন্ত কি কি বুঝেছেন একটু বলেন। স্যার সিনট্যাক্সটা কিছু বুঝতে পারছি। বিএমএস এ কি কি বুঝেছেন? আমি বললাম প্রোগ্রামিংটা ইজি। বাট প্রোগ্রামিং এর অনেক ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন দেখলে আপনি মাথা ঘুরাবে প্রত্যেকটা ওয়ার্ডে। এটা হচ্ছে প্রোগ্রামিং আরো বেশি কঠিন মনে হয়েছে, কারণ স্যার প্রত্যেকটা ওয়ার্ড করে করে অন অফ করা, নিয়ন্ত্রণ করা, যখন আমাদের কোনো একটা সিকোয়েন্স হবে তখন আমাদের এটা হচ্ছে বের করতে অনেক টাফ হয়ে যাবে। না এতটাও না, এটা আমি বলবো এটা আপনি যখন করবেন। না আসলে নিজে সবচেয়ে বড় হাতে। কথা কি, আমরা তো মেশিন ল্যাঙ্গুয়েজ বা কোনো প্রোগ্রামিং আমাদের করা হয়নি, হয়তো কোনো ধারণা হয়েছে এইটুকুই শেষ, এটা সম্পূর্ণ নতুন। হ্যাঁ একটা জিনিস বুঝতে সবচেয়ে পেরেছি। ভালো লাগছে যে অটোমেশনের ক্ষেত্রে বিএমএস টা অনেকটা মিল আছে, এই ক্ষেত্রে যেমন ইনপুট আউটপুট এই দিক দিয়ে সুবিধা আছে। রাইট রাইট, এটা সত্য। এখন বিএমএস আপনি যদি পিএলসি পারেন, আপনি ওই বিএমএস এর মেশিনারিজ কে অটোমেশন করতে পারবেন, বাট বিএমএস এর মেশিনারিজ এর স্ট্যান্ডার্ড আছে, আপনি এই মেশিনটা পারবেন না। টেম্পারেচার কত এগুলো আগে থেকেই সেট করা আছে, এইসব জিনিস আপনার শিখতে হবে বিএমএস। এবং বিএমএস প্রজেক্ট আপনি পিএলসি দিয়ে প্রজেক্ট করতে পারবেন না, ওইটা একটা স্ট্যান্ডার্ড আছে, ওই জায়গায় আপনি পিএলসি কন্ট্রোলার ঢুকাইতে পারবেন না। বাট বাংলাদেশে অনেক প্রজেক্ট আছে বিএমএস যেখানে পিএলসি কন্ট্রোলার ঢুকাইছে, বাট ওইটা স্ট্যান্ডার্ড না, ওইটা যদি আপনার ওখান থেকে ধরে তাহলে এটা স্ট্যান্ডার্ড মধ্যে পড়বে না, কারণ এটা ব্যাকনেট প্রোটোকলের মধ্যে পড়ে না। তাহলে আপনি বিএমএস এ পিএলসি ঢুকাইতে পারবেন না, আবার ইন্ডাস্ট্রির মেশিনারিজে আপনি এই ডিডিসি ঢুকাইতে পারবেন, বাট ডিডিসি দিয়েও আপনি সেম কাজই কিন্তু করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। তো এই সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইডে প্রচুর গ্রোয়িং, মানে খুবই ডিমান্ডেবল, এবং বাংলাদেশে এটা ডিমান্ড আরো গ্রো হবে, কারণ এই সেক্টরে কোনো বলতে গেলে প্রোগ্রামারই নেই, যা আছে কি বাইরে থেকে হায়ার করা মানুষ প্রজেক্ট করতেছে, বা যারা ভেন্ডর আছে তারাই কি প্রজেক্ট গুলো করতেছে। আর এগুলো রিসোর্স আপনি অনলাইনে পাবেন না, ইউটিউবেও পাবেন না, খুঁজে দেখেন ভালো মতো পাবেন না, ঠিক আছে? বিএমএস তো আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি বলবো যে আমি বিএমএস নিয়ে সরাসরি কাজ করছি বাইরে অনেক বছর, যার কারণে কি আমার জন্য এই জায়গাটাতে আমি বলতে পারবো পুরা ফিল্ডে, পুরা বাংলাদেশের ফিল্ডে বলতে পারবো না, এখন আমি আছি এই ট্রেনিং রিলেটেড যদি বলি এটাতে আমি আছি, ঠিক আছে? এটা ফার্স্ট ইন্ট্রোডাকশন করাচ্ছি বাংলাদেশে। বাট এখনো মানুষ এর বিএমএস বলতে মনে করে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে হয়তো কমার্সের কোনো সাবজেক্ট এরকম কিছু মনে করে আর কি। বাট বিএমএস টা যে একটা অটোমেশন, এটা কিন্তু অনেকে জানে না। আবার অনেকে বিএমএস বলতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মনে করে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা কি, বিএমএস এর যে অটোমেশন, এটা হচ্ছে আসলে আমাদের কমিউনিকেশন গ্যাপটা সবচেয়ে বেশি। অটোমেশনের তাও আমরা টিপলি থেকে ধারণা নিতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং বা এগুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু বিএমএস সম্পর্কে আমাদের দেখেন যে কোনো কোম্পানি এরকম কোনো কিছু বড় আন্ডারে যে ইউনিভার্সিটি লেভেল বা পলিটেকনিক লেভেলে যে তারা জানবে এরকম কোনো সোর্সই নেই। আপনি যদি না নিয়ে আসতেন, দেখেন বাংলাদেশে হয়তো আরো 5 বছর পর 10 বছর পর কোনো ট্রেনিং সেন্টারে তারাও নিয়ে আসবে আপনার দেখা দেখি, কিন্তু এখন পর্যন্ত আপনি ছাড়া দেখেন তেমন কোনো কিছু নাই। তাহলে এই কমিউনিকেশন যে বিএমএস সম্পর্কে জানবে এই জিনিসটাই নাই, দেখেন ইউটিউবেও নাই, আপনি নিজেই বললেন স্যার। তাহলে আমরা জানবো কিভাবে, শিখবোই কিভাবে? এই জন্য তো বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। এটা হলো একটা- কালকে রাতেও আমি স্যার আপনার ইরাতে দেখি বিএমএস বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমি ভেবেছিলাম, মানে একটা হয়তো সিভিলের কোনো সাবজেক্ট, কিন্তু আমি আপনাদের সম্পর্কে তথ্য নিয়ে দেখলাম এখানে তো সব ইলেকট্রিক্যাল জিনিস শেখানো হয়। তারপরে আমি এখানে স্যার ইন হইলাম স্যার, যে না এটা দেখতে হবে। আমি যে ইন না হইতাম তাহলে আজকে এত কিছু আমি জানতে পারতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমি বলবো এই সেক্টরটাতে নিজেদের যদি ডেভেলপ করতে পারেন, আমি বলবো একটা ভালো কেরিয়ার আছে আপনাদের, কারণ এই সেক্টরটা পুরো ওপেন, নট অনলি দেশে,
দেশের বাইরে যে কোনো জায়গায় যাবেন বিএমএস আপনার আছে। বিএমএস আমি তো দেখাচ্ছি ডেল্টা কন্ট্রোল, এর বাইরে আপনার কি আছে, হানিওয়েল আছে, আপনার কি আছে, আপনার সিমেন্স আছে। আপনি একটা যদি ভালো করে পারেন, বিএমএস এর ফুল কনসেপ্ট ধরতে পারেন, আপনি যে কোনো বিএমএস করতে পারেন। সেম ভাবে যদি আপনি একটা পিএলসি ভালো করে জানেন, যে কোনো পিএলসি করতে পারবেন, সেম লজিক। বুঝতে পেরেছেন? তাই আমি বলবো এই জায়গাটাতে একটু ফোকাস হওয়া উচিত ইন ফিউচারে, যদি নিজেদেরকে ডেভেলপ করতে চান। কারণ দেখেন, আপনি পিএলসি অটোমেশন যদি ভালো পারেন, বিএমএস টা বোঝা আপনার জন্য সহজ। যদি বিএমএস ভালো করে বুঝেন, আবার পিএলসি অটোমেশন বোঝা সহজ। একটা কিন্তু একটার পারিপার্শ্বিক, ঠিক আছে? তো যারা অলরেডি পিএলসি করছেন তাদের জন্য এই জিনিসটা খুবই স্যারটা কোশ্চেন ছিল। কারণ পিএলসি প্রোগ্রামিং এ যেমন আমি 4-5 লাইনের মধ্যেই কিন্তু বলতে গেলে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করি পিএলসি তে, ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু আমি নিয়ে আসতে পারবো একটা প্রোগ্রামিং ছোট্ট 5-6 লাইনের মধ্যে। এখানে কিন্তু অনেক প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি রুটিন এড করছি, কি সুন্দর শর্টকাটে সবকিছু শর্টকাট করে বলতে পারতেছি। এখন শর্টকাট বলতে কি বোঝায়? শর্টকাট বলতে বোঝায় যখন টেকনোলজি আপডেট হয় তখন কি হাতের নাগালে সবকিছু পাওয়া যায়, ঠিক না? একটা সময় আমরা কি মোবাইলে কথা বলতে পারতাম না। একটা মোবাইল কিনছি, কথা আমার আব্বা কিনছে, আমার মনে আছে, মোবাইল কিনে সিম কিনছিল, ঠিক আছে, 15,000 টাকা দিয়ে, তার সাথে একটা মোবাইল গিফট দিছিল, ঠিক আছে, আমার আব্বাকে। এটা কিন্তু আপনারা অনেকে জানেন, আগে সিমের দাম ছিল, মোবাইলের কিন্তু দাম ছিল না। এখন দেখেন সিম খুবই অ্যাভেলেবল, ঠিক না? এবং পাশাপাশি মোবাইলের কথা যদি বলি, আগে ভিডিও কলের কথা বা এমবির কথা যদি বলি, আমরা ইন্টারনেট 2G স্পিডে চলতাম, এখন 4G ইউজ করতেছি, 3G দিয়ে আসা তাও খারাপ লাগে। তো টেকনোলজি ডে বাই ডে আপডেট হওয়া, এর মানে আপনার কাজগুলো আরো সহজ হওয়া। তো বিএমএস এর পার্ট গুলো খুবই সহজ, যদি জানতে পারেন ভালো একটা ফিউচার আছে। পিএলসি অটোমেশন একটু কমপ্লেক্স লজিকে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয়, বাট বিএমএস অটোমেশনে সেই জায়গাটা একটুখানি কম, ওইটার তুলনায় একটু কম, বাট এখানে কমপ্লেক্স প্রোগ্রাম প্রত্যেকটাতে আছে। কারণ প্রত্যেকটা প্রজেক্টেই পিআইডি আছে, মানে ক্লোজ লুপ আছে, ওপেন লুপ আছে, ফ্লো আছে, লেভেল আছে, প্রেসার, যেগুলো আপনারা যারা অটোমেশনে কাজ করেন তারা ভালো করে বলতে পারবেন। তো আজকে 12টা 3 বাজে, আগামীকাল আপনারা এবং আমি সহ প্রোগ্রাম করব, ঠিক আছে? আর আপনারা যদি বলেন কন্টিনিউ করতে, আমি কন্টিনিউ করতে রাজি আছি, বাট সকাল 8টায় আমি আমার একটা সোলার বেচের একটা লাস্ট ক্লাস আছে। তো ওখানে মেনলি আমাদের ওখানে প্রফেসরও জয়েন ওখানে, তো ওনার ক্লাসটা শেষ করে দিব আগে। তো আমারও একটু রেস্ট নেওয়ার বিষয় আছে। তো আপনারা আজকে কি কি শিখেছেন, কি জেনেছেন? স্যার একটা কথা ছিল স্যার। স্যার আজকে তো মোটামুটি বিএমএস শর্ট কোর্সের পর কি স্যার লং কোর্স বা ডিটেইলস কোর্স আসবে স্যার? আগামীকাল সেম টাইমে আমরা স্টার্ট করব। স্যার কালকে কমিউনিকেশন সম্পর্কে কি কি জানতে পারবো মোটামুটি? সাউন্ড শোনা যাচ্ছে না স্যার, কমিউনিকেশন সম্পর্কে আর কি আজকে তো সেলিম রাজা ভাই, সাউন্ড ডিভাইস। শোনা যাচ্ছে না স্যার কালকে কমিউনিকেশন সম্পর্কে কি কি জানতে পারবো স্যার? কারো কিছু বলার থাকলে আমাকে বলবেন। স্যার আপনার এখানে মনে হয় সাউন্ড কমাই রাখছেন। এইচইউ যে ইউনিটটা আছে স্যার, এইচইউ ইউনিটটাকে আমরা এমন স্পিডে চালাতে পারি যে আমাদের রুম টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ওয়ান সেকেন্ড মোর সাউন্ড বন্ধ। জি, এক ভাই মনে প্রশ্ন করছিলেন, কনস্ট্যান্ট থাকবে না, 4-5 ডিগ্রির মধ্যে আপ ডাউন করবে। তাহলে এইভাবে প্রোগ্রাম করা যায় না? জি, এবার ফিক্সড একদম যে আপনি 20 ডিগ্রিতে সেট করে রাখছেন, 20 ডিগ্রি থাকবে না, মানে 20 আসবে, একটা ডিফারেন্সিয়াল টেম্পারেচার থাকবে যে 22 বা 23। 20 আসলে আপনার মেশিন বন্ধ হয়ে যাবে, আবার 23 গেলে আবার চালু হবে, এরকম একটা। আমরা ইনভার্টার টেকনোলজি এরকম দেখি যেটা কনস্ট্যান্ট একটা টেম্পারেচারে রাখতে পারে, এরকম কোন সিস্টেম কি প্রোগ্রাম করা যায় কিনা এইভাবে? যেমন এইচইউর ফ্যানটা এমন ভাবে ঘুরবে যেন টেম্পারেচার 20-এর উপরে না যায়, আবার 20-এর নিচেও নেমে না যায়। 1 মিনিট। ভাইয়া আমি আছি বিএমএস এ। আপনার এই ফ্যান একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই চলে, কিন্তু আপনার হিটিং কয়েল আর কুলিং কয়েলের এই পানির ফ্লো কম বেশি করে ও আপনার টেম্পারেচার কন্ট্রোল করে।
আমার মূল যে জানার বিষয়টা সেটা ছিল হচ্ছে টেম্পারেচার কি কনস্ট্যান্ট রাখা যায় কিনা কোনো উপায়? না না, 2 প্লাস হবে। আসলে আমাদের যে যে সকল কাজই করি এগুলোর কর্মদক্ষতা 100% না, যার জন্য যে আমরা আসলে যে নির্দিষ্ট সময় 1 সেকেন্ড 2 সেকেন্ডে এগুলো হবে না, দেখা যায় যে সীমাবদ্ধতা থাকবে। জি, থ্যাংক ইউ। কোথায়? একটু ফাস্ট ফাস্ট, আস্তে 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 যাও, আস্তে আস্তে যাও। স্যার আমরা স্যার। আগামীকাল কমিউনিকেশন সম্পর্কে কি জানতে আমি ডিসকানেক্ট ফ্রম। ওকে স্যার। হ্যালো, কথা বলেন। স্যার জি স্যার, বিএমএস শর্ট কোর্সের পরে কি স্যার ডিটেলস লং কোর্স আসবে স্যার অনলাইনে? অনলাইনে হবে না, অফলাইনেই হবে আমাদের। তো অফলাইনে মেবি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে হবে আমাদের পিএমএস ফুল কোর্সটা। স্যার আমরা জব হোল্ডার স্যার, আমাদের পক্ষে স্যার সেগুলো রেকর্ডেড ভার্সনে হবে, সেগুলোতে আপনি জয়েন করতে পারবেন। রেকর্ডেড ভার্সন রেকর্ডিং পাবেন, বাট অফলাইনে হবে না। ও স্যার কোর্সটার লেন্থ কতদিন হবে? বুঝি নাই। কতদিন ধরে কোর্সটা হবে স্যার? কোর্সটা ফুল কোর্সটা? অফলাইন কোর্সটা হবে অ্যারাউন্ড, যদি ইভিনিং বেচে করেন মিনিমাম 3 মাস, শুক্রবারে বেচে করলে 4.5 মাস, আর যদি আপনি রেগুলার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করেন তাহলে 1 মাস 10 দিন, সপ্তাহে 5 দিন। অনেক বড় স্যার কোর্স। আমরা আগামীকাল কমিউনিকেশন সম্পর্কে কি কি জানতে পারবো আর কি, মানে বুঝি নাই। কমিউনিকেশন সম্পর্কে স্যার এই কোথায়? মডমাস ব্যাকনেট, না স্যার শর্ট কোর্সে। শর্ট কোর্সে আমরা কমিউনিকেশন সম্পর্কে আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিব ব্যাকনেটের। যেমন ব্যাকনেটে আমরা ব্যাকনেট আইপি, ইথারনেট, ইডিপি আইপি, ঠিক আছে, তারপরে আপনার এমএসটিপি, মাস্টার স্ল্যাব, লিংনেট, এগুলো সম্পর্কে আমরা আপনাকে একটা আইডিয়া দিব। বাট এটা থেকে তো আপনি ব্রিফ কিছু পাবেন না, আপনাকে জি আইডিয়া স্যার। দিব কিভাবে কমিউনিকেশন করতে হয়, এই আইডিয়াটা দিব। আচ্ছা আচ্ছা স্যার, আর হচ্ছে আমরা কোনো ট্রায়াল ভার্সন সফটওয়্যার ব্যবহার করতে পারি বা এরকম কিছু করতে পারি, যেহেতু ট্রায়াল ভার্সন পাবেন না, কারণ এগুলা পেইড ছাড়া হয় না, এগুলো সম্পূর্ণ মেইনলি ওয়েব বেসড। তো এখানে মেইনলি আমি আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো, যেটা আমার এখানে ইউজার, বাট এটা হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহের জন্য করে দিতে পারবো, যেটা আপনি ইউজ আচ্ছা করবেন আচ্ছা আপাতত প্র্যাকটিসের জন্য। সো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য, বাট এখন অ্যাক্সেস দিই নাই, কারণ আপনারা না জেনে যদি একটু ভুলভাবে কিছু করেন তাহলে এটা আরো প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আমি সফটওয়্যার অ্যাক্সেস দিয়ে রাখছি, বাট আমাদের স্যার ধরেন এই লং প্রফেশনাল কোর্সে যারা জয়েন আছে বা হবে, অলরেডি হয়ে আছে অনেকে, তারা গিয়ে মেইনলি সব পেইড ভার্সনটা পায়। মানে আমাদের পেইড ভার্সনটা আমরা তাদেরকে ইউজার অ্যাকাউন্ট দিয়ে দিই এই আর কি। আচ্ছা স্যার, এটা ইয়ারলি কস্ট কিরকম, মানে পরবর্তীতে যদি আমি শিখলাম বা করলাম যে কাজ করার জন্য আমাকে নিজে পারচেজ করতে হবে? সফটওয়্যারের কস্টিং যদি 200 আইও ইনপুট আউটপুট কিনতে দেন সবচেয়ে কম কস্টিং, এটা তাও আপনার 200 ইনপুট আউটপুট তাও 60-70 হাজার টাকা যাবে স্যার এটা ইয়ারলি? ইয়ারলি। আচ্ছা আচ্ছা স্যার, যদি আমি শিখি বা মানে আপনার সাথে কন্টিনিউ করি, তো পরবর্তীতে যদি আমার একটা বেস দাঁড়ায়, তো যদি আমি কোনো প্রজেক্ট করি তাহলে কি আমার কিনে ব্যবহার করতে হবে নাকি আমি আপনার অ্যাক্সেস দিয়ে কাজ করতে পারবো, এরকম কিছু? আপনি আমার অ্যাক্সেস দিয়ে কাজ করতে পারবেন, আমার অ্যাক্সেস দিয়েও পারবেন, বাট আমার অ্যাক্সেস দিয়ে পারতে হইলে আপনার সেই আমার সার্ভারে সবকিছু থাকবে আর কি, বুঝতে পারছেন? আপনার প্রজেক্টের সকল কিছু আমার সার্ভারেই থাকবে। তো আপনি যদি সিকিউরিটি যদি মনে করেন যে সেফ আমার এখানে থাকা, তাহলে আপনি করতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা জি স্যার। হয়ে আছে না আপনার? জি স্যার, তা তো অবশ্যই। সেটাই। 250টা আমার সার্ভারে কানেক্ট করে দাও, 250টা ধরে আলাদা আলাদা 250টা ধরে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, যে কোনো বিষয়ে জানা থাকলে।
কোনো কারণে নেট সমস্যা হলে এটা কি আপনার ডাউন হয়ে যাবে সবকিছু? হ্যাঁ, বুঝি নাই। নেটে সমস্যা হলে ইন্টারনেটে, এটা সার্ভার বেস না, কোনো কারণে নেট সমস্যা হলে কি আমার কলাপস করবে? নেট আপনার নেট থাকতে হবে, বাট আপনার সার্ভার যদি কানেক্ট থাকে কন্ট্রোলারের সাথে, ইন্টারনেট দরকার নেই। বাট আপনি বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চান তাহলে ইন্টারনেট দরকার আছে। বাট আমার এরিয়াতে আমার যে নেটওয়ার্কের মধ্যে আমি পাবো। স্যার এই কন্ট্রোলার গুলোর প্রাইস কিরকম হয়ে থাকে? একটু প্রাইস একটু বেশি হয়, কারণ এগুলো পুরো সবগুলো অ্যানালগ ইনপুট আউটপুট তো, ইউনিভার্সাল তো, এগুলো একটু প্রাইস বেশি হয়। যেমন র্যাড 5 এর যদি কথা বলি, এগুলো খুবই হাই প্রাইস। যেমন 5 এর আমি একটু বলি, র্যাড 5 এর প্রাইসিংটা ওগুলো স্মার্ট বিলিং এর জন্য আর কি, বা যেগুলো ড্যাক আছে এগুলো প্রাইস কম। র্যাড 5 পড়বে র্যাড 5 আপনার 1.5 লাখ টাকার মতো পড়বে। র্যাড 5 কন্ট্রোলার, জাস্ট র্যাড 5 এটা 11 স্যার কন্ট্রোলারের কয়েকটা কোম্পানির নাম আপনি কয়েকটা দেখাইছেন, তো আমরা স্যার কাজের মধ্যে পাই ক্যারেল, ম্যাকওয়ে, এই যে বিএমএস কন্ট্রোলার গুলো, স্যার এগুলোর বিষয়ে যদি একটু বলতেন। আপনি মেইনলি কন্ট্রোলার যে কন্ট্রোলার নেন না কেন বিএমএস এর ক্ষেত্রে আপনার টপ ব্র্যান্ড গুলো যদি বলি, যেমন আপনার হানিওয়েল পাবেন, আপনি জনসন পাবেন, ডেল্টা কন্ট্রোল পাবেন, তারপরে আপনি পাবেন স্নাইডার পাবেন, তারপরে আপনি কিএনএক্স পাবেন। ঠিক আছে, এইসব ব্র্যান্ড গুলোর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে চাইনিজ কিছু ব্র্যান্ড আছে, চাইনিজ ব্র্যান্ড গুলো ইউজ হয়। এখন বিএমএস মানে আপনি যে কোনো কন্ট্রোলার দিয়ে সম্ভব, বাট বিএমএস এর কনসেপ্ট কি, বিএমএস এর কনসেপ্টটা হলো মেইন। আসলে কিভাবে হইতে হয়, কিভাবে প্রজেক্ট গুলো করতে হয়, কি কি জিনিস আছে, কি কি রুলস আছে, ঠিক আছে, তো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওগুলো জানলে আপনি যে কোনো কন্ট্রোলার দিয়ে করতে পারবেন। বুঝতে পেরেছেন? আরে কন্ট্রোলার উইথ অ্যাক্সেস আরেকটা ঝামেলা হলো এই বিএমএস এর এগুলো হলো ওপেন সোর্স না। আচ্ছা ঠিক আছে, ওপেন সোর্স মানে আমি যেমন পিএলসি যে কোনো ভিডিও আমি ইউটিউবে পাই, জি স্যার। বিএমএস এগুলো আপনি পাবেন না, সোর্স নাই। ঠিক আছে, এগুলা হয়তো আমি 3, 4, 5 বছরের মধ্যে সোর্স ক্রিয়েট হবে একটা সময়। ধরো এখন আমি রেকর্ডিং করতেছি, এগুলো গিয়ে আমি আপলোড করবো, বিষয়টা এরকম না, বা এগুলো আপনাদেরকে শেয়ার করবো, বিষয়টা এরকম। স্যার এটা বাংলাদেশে হাব তৈরি হতে আরো 2 থেকে 3 বছর লাগবে। বুঝি নাই। বাংলাদেশে এটার যে মার্কেট প্লেস বা জব সেক্টর তৈরি হতে আরো 2 থেকে 3টা বছর লাগবে। হ্যাঁ, এটা তো অবশ্যই, বাট আপনি এটা জানেন কিনা বাংলাদেশে যতগুলো কমার্শিয়াল বিল্ডিং আছে, যতগুলো সব জায়গায় কিন্তু বিএমএস আছে, যত ফার্মাসিউটিক্যাল সব জায়গায় কিন্তু বিএমএস আছে। আচ্ছা, প্রায় প্রজেক্ট আছে, প্রায় 1000 এর উপর প্রজেক্ট আছে যেগুলো কি বিএমএস করা। অলরেডি বিএমএস এর জব সার্কুলার আছে, বাট এগুলো হয়তো ওভাবে করে প্রচার হয় না, কারণ ধরেন আমার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যেভাবে জব সার্কুলার হয় প্রত্যেকটা জায়গায়, এই জায়গায় ওভাবে করে কি এখনো ওভাবে নাই। ওইটাও সময় হয়তো বেশি সময় লাগবে না। ধরেন আপনি গোটা কয়েকজনের দখলে আছে আর কি। এই যে বাংলাদেশে এই যে শান্তাকে বিএমএস নিয়ে কাজ করে ফুললি। হ্যাঁ, শান্তা, এই যে শান্তা টাওয়ার আছে আমাদের হচ্ছে এই যে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, এরা কি সম্পূর্ণ বিএমএস নিয়ে কাজ করে? শান্তা তো বিল্ডিং যেটা ওটা পুরোটা বিএমএস এর আন্ডারে, ওই বিল্ডিংটা পুরো বিএমএস। শুধু শান্তা না, বাংলাদেশে আপনার যতগুলো হোটেল আছে সব তো বিএমএস, যতগুলো হোটেল আছে। কিন্তু আমরা তো সাথে উপর থেকে দেখি যে এটা হচ্ছে স্যার আর কি অটোমেটিক হচ্ছে, বাট এগুলো সব বিএমএস কন্ট্রোল। এবং এটা স্যার বাইরের কান্ট্রি থেকে ইন্ডিয়ার এসে এটা কাজ করে যাচ্ছে বর্তমানে। রাইট। আপনি গুলশানে যত বিল্ডিং আছে সব কিন্তু বিএমএস এর আন্ডারে, যতগুলো হোটেল আছে 3 স্টার থেকে শুরু করে সব বিএমএস এর আন্ডারে, এয়ারপোর্ট বিএমএস এর আন্ডারে, যমুনা ফিউচার পার্ক বিএমএস এর আন্ডারে, রেডিসন ব্লু যেগুলো ওগুলো বিএমএস এর আন্ডারে। বাংলাদেশে প্রায় 1000 এর উপর কোনো প্রজেক্ট আছে বিএমএস এর আন্ডারে। তো এগুলোতে স্কিল হন, কাজে দিবে। এখন না হোক, 1 বছর পর হোক, আপনি সবার থেকে আগাই থাকবেন।
এটা হলো বিষয়। তারপর আমি এটা শুরু করতে চাইছি 2020 থেকে, আর সেই সময় থেকে করব বলে করা হয় নাই। ফাইনালি গিয়ে ডিসাইড করলাম যে এবারে স্টার্ট করবো। সেই ফাইনালে গিয়ে স্টার্ট করলাম আপনাদেরকে অনলাইনেই গিয়ে ফার্স্ট একটা শর্ট কোর্স দিয়ে ইন্ট্রোডাকশন করা, সামনে গিয়ে এটাকে ব্রডলি প্রচার করবো। আমরা কি স্যার ফার্স্ট বেস দুর্ভাগ্যভাবে ফার্স্ট শর্ট কোর্স, অনলাইন শর্ট কোর্সে আপনাদেরকে ধারণা দিচ্ছে। ফার্স্ট ডে শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখে। বিষয়টা এরকম। স্যার ওই জন্য তো দুর্ভাগ্যভাবে ওইটা ব্যবহার করলাম আপনাকে। হ্যাঁ স্যার ওই লং কোর্সের জন্য, ফিজিক্যাল কোর্সের জন্য ফোন দিছিলাম, মানে পরে ডিটেইলস জানতে পারি নাই। ওইটা কেমন হবে আর কি, ওই কোর্স ফি বা আমার কোর্স ফি না, এটার মেম্বারশিপ ফি। আমি বলি এটার মেম্বারশিপ হলো 45,000। আমি ক্লিয়ার করি, বিএমএস এর মেম্বারশিপ ফি হলো 45,000। এটা উইথ স্কাডা সহ, উইথ আইওটি সহ। এখানে পিএলসি, ভিএফডি, এইচএমআই, স্কাডা, ক্যালিব্রেশন, কমিউনিকেশন সবকিছু এখানে আছে। ঠিক আছে, এভাবে থাকবে আর কি। আচ্ছা এটা কোনটা, গোল্ড সিলভার না কি জানো ছিল কি? এটা একটাই কার্ড থাকবে, ধরনটা এটা একটা কার্ডই থাকবে, ব্রোঞ্জ কার্ডই থাকবে। বাট এটার ভ্যালু হলো এত আসবে আর কি। 45। হ্যাঁ 45 আসবে। স্যার এটা যে যারা এটা যারা করবে তারা অটোমেশন যে পুরো 1 to 1 এগুলো কি তারা পাবে এটার ভিতরে? হ্যাঁ এটার ভিতরে এটা পাবে, মানে অটোমেশন 1 তারপরে হচ্ছে এখানে মানে সেম পিএলসি, ভিএফডি, সরি পিএলসি না, ভিএফডি, আপনার টাচ, তারপর আপনার এমসিসি, তারপর সার্ভো, স্টেপার, কমিউনিকেশন, এইটার কমিউনিকেশন, ক্যালিব্রেশন, এভাবে থাকবে। আর যে বিএমএস করবে তার অটোমেশন চ্যাপ্টার 1 করতে হবে না, অটোমেশন চ্যাপ্টার 2 সরাসরি করতে হবে। আর যে অটোমেশন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করছে সে সরাসরি বিএমএস করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যে মানে অটোমেশন 1 থেকে শুরু করতেছে ও বিএমএস করলে শুরু থেকে সবই পেয়ে যাবে, ওয়ান কাইন্ডস অফ সবই পেয়ে যাবে, বাট পিএলসি পাবে না আর কি, সেখানে ডিডিসি রিলেটেড পাবে। বাট বাকি সবকিছুই তো মোটামুটি সেমই, জাস্ট আপনার আবার পিএলসি শিখতে হবে। বুঝলেন নাই? জি স্যার। এখানে তো ধরেন ডিডিসি নিয়ে ফোকাস হবে, বুঝতে পেরেছেন? ডিডিসি এবং বিএমএস নিয়ে। বাট আপনার এমসিসি হয়ে যাবে, ভিএফডি হয়ে যাবে, আপনার ফুল কনসেপ্ট, ক্যালিব্রেশন, এসব পার্টগুলো হয়ে যাবে। এগুলো আপনার জন্য যে পরে যদি আপনি অটোমেশন শিখতে চান আপনার জন্য খুবই সহজ হবে। ধরেন আপনি অটোমেশন 1 2 করছেন, আপনার জন্য বিএমএস সহজ, বা আপনি বিএমএস করছেন আপনার জন্য অটোমেশন চ্যাপ্টার 1 করতে হবে না, চ্যাপ্টার 2 করে ফেলতে পারবেন একসাথে। স্যার আমি যদি এই বিএমএস এর মেম্বারশিপটা নেই তো আমাকে তো অ্যাক্সেস দেওয়া হবে না কাজ করার জন্য? হ্যাঁ আপনাকে অ্যাক্সেস পাবেন, অনেক কিছু পাবেন। স্যার আমরা এই শর্ট কোর্সে তো কোনো সার্টিফিকেট পাবো স্যার? হ্যাঁ সার্টিফিকেট দিই, সার্টিফিকেট থাকবে। আর আমাদের সার্টিফিকেট কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফাইড। আমাদের এখন যে কোনো সার্টিফিকেট, আমরা সরাসরি আইএস 21001 যেটা বাংলাদেশে একমাত্র আমাদেরই আছে, তো এটা আপনার ভেরিফিকেশন হবে না। আর শর্ট কোর্স এগুলোতে আসলে কোনো ফিডব্যাক নাই, আউটকাম নাই। আউটকাম কি আপনি জানবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, বা কিছু বেসিক জিনিস করতে পারবেন। ঠিক আছে? তালহা সাহেব, তালহা হক আছেন কিনা? তালহা ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আগামীকাল রাত 8টায় শুরু করব, রাত 12টায় আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। স্যার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো লাগলো ক্লাসটা, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আশা করি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। গোলাম রাব্বি। জি স্যার। রাব্বি সাহেব কেমন লাগলো? অটোমেশন কোর আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট। আর একটা আছে, সোলার আছে। তো সোলারও না আপনার? হ্যাঁ।
আচ্ছা, কেমন লাগলো বিএমএস? অটোমেশন থেকে কি সহজ নাকি কঠিন? না, অটোমেশনের সাথে মিলিয়ে দেখলাম যে না, খুব একটা কঠিন হবে না, ইনশাল্লাহ বিএমএস সহজ হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে ভাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই একটু লিভ নেন, নাহলে রেকর্ডিং অনেক ঘন্টা পর্যন্ত হবে।